আসসালামু আলাইকুম। মহা সুখবর ভূমি মালিকদের জন্য। এবার ৮ শ্রেণীর দলিলের নামজারির আর কোনো প্রয়োজন নেই। আপনি জমির মালিক হবেন, আপনার দলিল থাকলেই হবে। আপনি শুধুমাত্র দলিল অনুযায়ী জমির মালিকানা দাবি করতে পারবেন। নতুন করে নামজারি করার যে ঝামেলা, এই ঝামেলা আপনাকে আর করতে হবে না, বা আপনাকে বাড়তি করে টাকা খরচ করে নামজারির জন্য আবেদন করা লাগবে না। আপনি পৃথিবীর যে প্রান্তে অবস্থান করেন, এখন শুধুমাত্র স্মার্ট কার্ডের মাধ্যমে আপনার মালিকানা যেমন আপনি যাচাই করতে পারবেন, ঠিক তেমনইভাবে আপনি জমি ক্রয় করার পর নতুন করে আবার নামজারি করার জন্য যে ভোগান্তিতে আপনাকে পড়তে হয়, এই ভোগান্তিতে আপনার আর পড়ার কোনো প্রয়োজন থাকবে না। বিভিন্ন সময় থেকে আমরা দেখে আসছি নামজারি অত্যন্ত জটিল একটা বিষয় বাংলাদেশে। বিভিন্ন সরকার বিভিন্ন নিয়ম প্রবর্তনের মাধ্যমে নামজারিকরণ সহজীকরণের জন্য বিভিন্ন প্রচেষ্টা গ্রহণ করেও তারা ব্যর্থ হয়েছে। তবে বর্তমান সরকারের ক্ষেত্রে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে, বা সেটা হচ্ছে আগামীতে এই ৮ শ্রেণীর দলিলের আর কোনো নামজারি করার প্রয়োজন হবে না। আপনি জাস্ট জমির মালিকানা পাবেন, এতটুকুই যথেষ্ট। মালিকানা প্রমাণে রেকর্ড অটোমেটিকভাবে কারেকশন হয়ে যাবে। সহজীকরণের জন্য প্রচেষ্টা গ্রহণ করা হয়েছিল, কিন্তু বারবারই ব্যর্থ হয়েছে। সম্প্রতি আমরা বিভিন্ন নিউজে যেগুলো দেখছি, একের পর এক ভূমি অফিসগুলোতে ঘাপটি মেরে থাকা এই দুর্নীতিবাজ ঘুষখোরদের ভিডিও কিন্তু সামনে আসে। একের পর এক দেখবেন যে ভূমি অফিসগুলোতে এই টাকা বা অবৈধ টাকা লেনদেনের সময় কর্মকর্তারা ধরা পড়ছে। হয়তো সম্প্রতি এই ভিডিওগুলো আমরা সকলেই এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু বাস্তবতা হচ্ছে যেগুলো প্রকাশ্যে আসছে আমরা শুধু সেগুলোই দেখতে পাচ্ছি, কিন্তু যেগুলো প্রকাশ হচ্ছে না সেই অফিসগুলোতে কি এই দুর্নীতি হচ্ছে না? অবশ্যই হচ্ছে। প্রত্যেকটা অফিসগুলোতে এই দুর্নীতি হচ্ছে। ভূমি কর্মকর্তার নাম শুনলেই ভূমি মালিকদের বুকের ভিতরে একটা কাঁপুনি শুরু হয়ে যায়। কারো যদি পিপাসা না লেগে অটোমেটিক তার পানির পিপাসা পেয়ে যায়, গলা শুকিয়ে যায় যখন ভূমি অফিসের নাম শোনে। কেননা ভূমি অফিসে যাওয়া মানেই সরকার নির্ধারিত যে ফি, তার থেকে কয়েক গুণ বেশি পরিমাণ টাকা তার ব্যয় হয়ে যাবে। আর সব থেকে দালালের দৌরাত্ম্য এই ভূমি অফিসগুলোতে। আপনি কখনোই সচেতন ভূমি মালিক হিসেবে একা একা আপনি কোনো ভূমি সেবা গ্রহণ করতে পারবেন না। আপনাকে দালালের খপ্পরে পড়া লাগবে। আর যতক্ষণ পর্যন্ত আপনি দালালের সহায়তা না নেবেন, ততক্ষণ পর্যন্ত ওই কর্মকর্তা মানে ভূমি অফিসের দায়িত্বশীল কর্মকর্তাও আপনার কিন্তু সেই ভূমি সেবাটা প্রদান করেন না। এমন একটা সিন্ডিকেটের জালের ভিতরে এমনভাবে আমরা আষ্টে পিষ্টে আছি যে আমরা চাইলেই কিন্তু এখান থেকে বের হতে পারছি না। তাই অবশেষে সরকারের পক্ষ থেকে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে, এবং এখন থেকে আপনার এই মালিকানা প্রমাণের জন্য আর নতুন করে নামজারি করার যে ঝামেলা, এটা তো আপনার জড়াতে হবে না। ভূমি মালিকদের এমন হচ্ছে কেন, বিটিতে হচ্ছে না, ঝামেলার ভিতরে পড়া লাগবে না। এমনকি আপনাকে নামজারি করতে যে আপনার বাড়তি করে পকেটে টাকাও খরচ করা লাগবে না। এক নম্বরে যে ভূমি মালিকদের আর নতুন করে নামজারি করার প্রয়োজন হবে না, সেটা হচ্ছে সাবকবলা দলিল বলে যারা মালিকানা লাভ করবে। সাবকবলা হচ্ছে এমন একটা দলিল যেটা আলোকে এই জমিটা মূলত কার কাছ থেকে কে ক্রয় করেছে বা কোনো কিছুর বিনিময়ে জমির মালিকানা পেয়েছে এটার প্রমাণ স্বরূপ বোঝায়। বাংলাদেশে এই একমাত্র দলিলটি আছে জমি ক্রয় বিক্রয়ের জন্য। মূলত এই দলিলের এই শ্রেণীটা তৈরি করে রাখা হয়েছে। এই দলিলের মূল উদ্দেশ্য হচ্ছে যখন কোনো ব্যক্তি জমিটা বিক্রয় করবে, তখন মূলত সে স্বতঃস্ফূর্তভাবে ওই জমিটা কোনো ধরনের শর্ত ছাড়াই তার কাছে প্রদান করে দিয়েছে। এমনকি পরবর্তীতে যিনি বিক্রেতা তিনি বা তার পরবর্তী কোনো ওয়ারিশরাও কখনো কিয়ামত পর্যন্ত ওই জমির মালিকানা তারা দাবি করতে পারবে না। তো এই মর্মে দুইটা পক্ষের ভিতরে, ক্রেতা বিক্রেতার ভিতরে যখন দলিল সম্পাদিত হয়, সেটাই হচ্ছে সাবকবলা দলিল। এই সাবকবলা দলিল অনুযায়ী আপনি যখন দলিল রেজিস্ট্রেশন করবেন, তখন নতুন করে আপনার কিন্তু দলিল প্রাপ্তির পর আর নামজারি করার কোনো প্রয়োজন হবে না। এই দলিলটি যখন আপনি হাতে পাবেন, ঠিক অটোমেশন সিস্টেমের আওতায় আপনার এই দলিলের সাথে সাথে আপনার অটোমেটিকভাবে সরকারের যে রেকর্ড, সে সরকারের রেকর্ডও সংশোধন হয়ে যাবে, এবং সেখানে পূর্বের মালিকের নাম কেটে দিয়ে নতুন মালিক হিসেবে আপনার নামটা সেখানে বসিয়ে দেওয়া হবে। এবং এই কার্যক্রম সম্পন্ন করার পরে কেবল আপনাকে সাবকবলা দলিলের কপি আপনাকে বুঝিয়ে দেওয়া হবে, এবং এই দলিলটা হাতে পাওয়ার সাথে সাথে আপনি অটোমেশন সিস্টেমের মাধ্যমে যেটা নামজারি হয়ে গেছে সেই নামজারি খতিয়ানও আপনি পেয়ে যাবেন। অর্থাৎ বাংলাদেশে বর্তমানে সরকারের পক্ষ থেকে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে, এবং এইভাবে যখন এটা চালু হবে তখন দেখবেন যে বাংলাদেশে এই নামজারি করার ক্ষেত্রে যে জটিলতা ছিল সেটা যেমন দূর হয়ে গেল, ঠিক তেমনইভাবে এই দালালি করার মাধ্যমে যারা ভূমি অফিসে ঘাপটি মেরে থেকে সহজ সরল ভূমি মালিকদেরকে ভিকটিম বানিয়ে তাদের কাছ থেকে বাড়তি টাকা হাতিয়ে নিয়ে নিজের পকেটে ভরার যে একটা প্রবণতা নিয়ে যারা থাকতো ভূমি অফিসগুলোতে, তাদের দৌরাত্ম্য কমে যাবে এবং ভূমি অফিসগুলো সম্পূর্ণ দালাল মুক্ত হয়ে যাবে। কোনো ভূমি কর্মকর্তাও আর দুর্নীতি করার সুযোগ পাবে না। দ্বিতীয় পর্যায়ে হেবা দলিল। হেবাটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দলিল। অনেকেই মনে করে যে হেবা দলিল হয়তো বাতিল, কিন্তু না, হেবা যদি সঠিকভাবে হয় তাহলে সেই হেবা দলিল কখনো কেউ বাতিল করতে পারে না।
কিন্তু হেবা যদি প্রতারণার মাধ্যমে হয়, ওয়ারিশকে ফাঁকি দিয়ে যদি হেবা হয়ে থাকে, যার কাছ থেকে হেবা করে নেওয়া হচ্ছে তিনি যদি সুস্থ মস্তিষ্ক সম্পন্ন না হয়ে থাকে, প্রতারণার আশ্রয় নেওয়ার মাধ্যমে যদি কারো কাছ থেকে হেবা করে নেওয়া হয়, তাহলে ওই দলিল বাতিলের জন্য ভূমি সুনির্দিষ্ট প্রতিকার আইনের 39 ধারা অনুযায়ী দলিল বাতিলের মামলা দায়ের করলে কিন্তু ওই দলিল বাতিল হয়ে যাবে। তাই হেবা দলিলটি যদি সঠিকভাবে সম্পাদিত হয় তাহলে হেবা দলিল বাতিল হবে না। এবং এই হেবা দলিলটা যখন হবে, তখন যখন দলিলটা হাতে দেওয়া হবে, সেম একইভাবে রেকর্ড সংশোধন করে দলিলটি হাতে দেওয়া হবে। তৃতীয় পর্যায়ে ওসিয়তনামা দলিল। অনেকে আছে ওসিয়ত মৌখিকভাবে করে, কিন্তু মৌখিক ওসিয়তের আর কোনো ভিত্তি নেই। ওসিয়তটি অবশ্যই দালিলিকভাবে হতে হবে, এবং দালিলিকভাবে যখন ওসিয়ত করা হবে, যে ব্যক্তি ওসিয়ত করছে তিনি জীবিত থাকা অবস্থায় জমির মালিক, তিনি মারা যাওয়ার পর সর্বশেষ যার নামে ওসিয়ত করেছেন সেই ব্যক্তি ওই জমির মালিক হবে। ওসিয়তনামা দলিলটি অত্যন্ত ইন্টারেস্টিং একটা দলিল। একাধিক ব্যক্তি নামে একজন ব্যক্তি জীবিত থাকা অবস্থায় ওসিয়ত দলিল করে দিতে পারে, কিন্তু এর মানে এই নয় যে সকলেই মালিক হয়ে গেল। ওসিয়তনামা দলিল অনুযায়ী একই জমি, একই দাগের জমি, একই পরিমাণ জমি যখন প্রথম থেকে কয়েকজনকে ওসিয়ত করা হচ্ছে, সর্বশেষ যাকে ওসিয়ত করে দেওয়া হচ্ছে তিনিই হবেন মালিক। এই ওসিয়তনামা দলিলের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য। আপনি যখন দলিল পাবেন তখন অটোমেটিকভাবে আপনার নামজারি খতিয়ানটিও হাতে পেয়ে যাবেন। চতুর্থ পর্যায়ে বন্টননামা দলিল, সব থেকে গুরুত্বপূর্ণ এবং ভাইটাল দলিল। এই দলিলটা আমাদের পারিবারিক জমির মালিকানার একমাত্র প্রমাণ। উত্তরাধিকার সূত্রে কে কতটুকু জমির মালিক এবং কোন দাগে কতটুকু মালিকানা পাচ্ছে, কোন দিকে তার জমির অবস্থান, এটা একেবারে স্পেসিফিকলি সুনির্দিষ্টভাবে নির্দিষ্ট করে দেওয়া হয় এই বন্টননামা দলিলের মাধ্যমে। তাই বন্টননামা দলিল বা বাটোয়ারা দলিলটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দলিল। এই বাটোয়ারা দলিলটা যখন ওয়ারিশদের ভিতরে করা হবে, তখন মূলত ওই ওয়ারিশরা যেমন দলিলটা হাতে পেয়ে যাবে, সেম একইভাবে তাদের নামজারি খতিয়ানটিও হাতে পেয়ে যাবে। পঞ্চম পর্যায়ে না দাবি দলিল। না দাবি দলিলের মাধ্যমে একটা পক্ষ আরেকটা পক্ষের সাথে মূলত তার যার কোনো দাবি নেই এই মর্মে একটা দলিল করে থাকে। তো এই না দাবি দলিলের ক্ষেত্রেও সেম একই নিয়ম, অর্থাৎ আপনার দলিল এবং নামজারি খতিয়ান একসাথে হয়ে যাবে। আপনার নতুন করে নামজারির জন্য কোনো আবেদন করার প্রয়োজন হবে না। ষষ্ঠ পর্যায়ে এওয়াজ বদল দলিল। এটাও গুরুত্বপূর্ণ একটি দলিল। এওয়াজ বদল মানে সত্য বিনিময় করা হচ্ছে, অর্থাৎ এক পক্ষ আরেক পক্ষের সাথে সত্য বিনিময় করছে। এক পক্ষ আরেক পক্ষের সাথে যখন সত্য বিনিময় করছে, হারাহারি করছে, সেম সেই সময় কিন্তু যেমন দলিল তৈরি হবে ঠিক সেইভাবে বা সেই একই সময়ে নামজারিটিও হয়ে যাবে। বন্ধকি দলিল আছে, যদি কেউ বন্ধকনামা দলিল করে, বাইনানামা দলিল আছে। এই দলিলগুলো করার ক্ষেত্রে, অর্থাৎ যে দলিলগুলো আপনি রেজিস্ট্রেশন করবেন সাব রেজিস্ট্রার কার্যালয়ে যাওয়ার মাধ্যমে, সেই দলিলগুলোতে আপনার কিন্তু নতুন করে আর নামজারি করার প্রয়োজন হবে না। আপনি দলিলগুলো যখন হাতে পাবেন, সেম একইভাবে আপনার নামজারি খতিয়ান আপনি হাতে পাবেন। অটোমেটিকভাবে রেকর্ড সংশোধন হয়ে যাবে, রেকর্ড কারেকশন হয়ে যাবে। এমনকি এক্ষেত্রে এসিল্যান্ডের সহায়তা গ্রহণ করবেন সাব রেজিস্ট্রার মহোদয়। যখন কেউ দলিল করার জন্য আবেদন করবে, তখন সাব রেজিস্ট্রার তৎক্ষণাৎ ওই দলিলের তথ্য এসিল্যান্ড সাহেবের কাছে পাঠাবেন, এবং এসিল্যান্ড ওটা যাচাই বাছাই করে দেখার পর দেখবেন যে কোথাও কোনো ধরনের ভুল ভ্রান্তি আছে কিনা, বা কোনো ভুয়া ব্যক্তি জমির মালিক সেজে জমিটা বিক্রয় করছে কিনা, অথবা যিনি জমি বিক্রয় করছেন তিনি তার সঠিক অংশ অনুযায়ী বিক্রয় করছে কিনা। এই বিষয়গুলো যাচাই বাছাই করে দেখার পর যখন তিনি একটা পজিটিভ রেজাল্ট দিবেন, ঠিক সেই সময় এসিল্যান্ডের কাছ থেকে রেজাল্ট পাওয়ার পরপরই সাব রেজিস্ট্রার মহোদয় উনি জমি রেজিস্ট্রেশন করবেন, এবং পরবর্তীতে কিছুদিন পর যখন দলিল বের হবে, সেই সময় একইভাবে এসিল্যান্ড মহোদয়ের মাধ্যমে রেকর্ড সংশোধন করে তারপরে নামজারি খতিয়ান সহ দলিলটা প্রকাশিত হবে বা বের হবে। অর্থাৎ নতুন করে আপনার নামজারির জন্য আবেদন, নতুন করে আপনার আবার সেই ধর্ণা দেওয়া বা দালাল চক্রের হাতে খপ্পরে পড়া বা আপনার বাড়তি টাকা খরচ করা, এটার কোনো ঝামেলা নেই। আপনি দলিলের সাথে নামজারি যে ফি সেটা সরকার নিয়ে নেবে, এবং একই সাথে আপনার দলিল এবং নামজারি সম্পন্ন হয়ে যাবে।